দর্শক, স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এবং এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সমাপ্তি ঘটে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম কবে নাগাদ চালু করবে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই, কিংবা আদৌ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবে কিনা সেটিও কিন্তু অনিশ্চিত। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন এই সরকার কিছু সময়ের জন্য সরকারের দায়িত্বে রয়েছে। অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশনের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠিত হবে। তবে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা আসছে? দর্শক, সবসময় যে বিষয়টি পরিলক্ষিত হতো, আওয়ামী লীগ সরকারের পতন হলে অটোমেটিক চয়েস বিএনপি তারা দেশের শাসনভার নিবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সে সকল ধারণার ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কিছুটা কমে গিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশে যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সবাই একটি প্ল্যাটফর্মে এসে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু শরিক ছিল। এছাড়াও জামাত ইসলামী যুগপথ আন্দোলনের শরিক দল না হলেও বিএনপি যে সকল কর্মসূচি দিত তারা কিন্তু তাদের সঙ্গে তাল মিলিয়ে সে সকল কর্মসূচিগুলো পালন করত। তবে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, বিএনপি এবং জামাত তারা কিন্তু মুখোমুখি অবস্থান বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে কারা সরকার হবে এবং কারা বিরোধী দল হবে এই দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একটি পক্ষ যেমনটি মনে করছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো বিকল্প নেই, যেহেতু আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে ক্ষমতাচ্যুত, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে। পক্ষান্তরে অন্য একটি পক্ষ যেমনটি দাবি করছে বিএনপি তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের লুটতারাজে জড়িত হয়ে পড়ছে। ব্যবসা বাণিজ্য দখল, পত্র পত্রিকার অফিস দখল সহ নানা ধরনের অনৈতিক কাজে বিএনপি কিন্তু জড়িয়ে পড়ছে। তারা মনে করছে বিএনপি যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে এক স্বৈরাচার মুক্ত হলেও অন্য আরেকটি স্বৈরাচার কিন্তু ক্ষমতা দখল করবে। ঠিক এমন একটি মোমেন্টে অনেকটি ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান যে ধরনের বক্তব্য দিচ্ছে তা কিন্তু সর্বমহলে প্রশংসার দাবি রাখছে। এছাড়াও তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সর্বমহলে প্রশংসা জুগিয়েছেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম যে সকল ইসলামিক দলগুলো রয়েছে তারা কিন্তু জামাতের নেতৃত্বে একত্রিত হতে যাচ্ছে। বিশেষ করে চরমুনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়া মাওলানা মামুনুল হক সহ অন্যান্য যে সকল ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু শর্ত সাপেক্ষে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে। ইসলামিক দলগুলোর এ ধরনের যদি রাজনৈতিক জোট হয় সেক্ষেত্রে বিএনপির জন্য আগামীতে ক্ষমতায় আসা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সব থেকে বেশি নিষ্পেষিত যে দলটি হয়েছে, সব থেকে বেশি নির্যাতনের শিকার যে দলটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। এত নির্মম নির্যাতন সহ্য করেও জামাত ইসলাম কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করেছে। অপরদিকে আমরা যেমনটি দেখেছিলাম 28 অক্টোবরের কর্মসূচির পর থেকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে বিএনপি কিছুটা দুর্বল হয়ে পড়ে। আমরা যেমনটি দেখছিলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বিস্তার করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যায়। বিশেষ করে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকবে এমন একটি ধারণা কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মেনে নিয়েছিল। আমরা যেমনটি দেখছিলাম নির্বাচন পরবর্তী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত বিএনপির নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় ছিল। তারা কিন্তু অবরুদ্ধ কার্যালয়ের তালা ভাঙতে 2 মাস সময় নেয় এবং আমরা যেমনটি দেখছিলাম
বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের কথা বললেও সে ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু তারা তৈরি করতে পারেনি। এছাড়াও যুগপৎ আন্দোলনের যে সকল দলগুলো রয়েছিল তারাও কিন্তু কিছুটা দূরত্ব বজায় করে চলতে থাকে। ঠিক এমন একটি পরিস্থিতিতে বিএনপির পক্ষে আন্দোলন জোরদার করা অনেকটাই কঠিন হয়ে পড়ছিল। দর্শক, এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পর থেকে বিএনপি কিন্তু পুনরায় রাজনৈতিকভাবে ব্যাপক সুসংগঠিত হচ্ছে। আমরা যেমনটি দেখছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বিএনপি কিন্তু নির্বাচনের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। তবে জামাত সহ অন্য রাজনৈতিক দলগুলো যখন অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা সময় দিতে চায়, তখন বিএনপি কিন্তু সেই চাপ থেকে সরে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকারের পরপর বিএনপি কিন্তু তার জোটের অন্যান্য যে সকল শরিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু নিজেরাও দূরত্ব তৈরি করে, কেননা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সব থেকে জনপ্রিয় দল এবং নির্বাচন হলে এককভাবে বিএনপি যদি প্রার্থী দেয় তারা সবগুলো আসনে বিজয় লাভ করতে পারবে, এমন একটি ধারণা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের কাছ থেকে কিন্তু দূরত্ব মেনটেন করে চলতে থাকে। তবে জামায়াতে ইসলাম যখন রাজনীতির মাঠে সক্রিয় হয়, আমরা যেমনটি দেখছিলাম জামাতের আমির সারা বাংলাদেশে যেভাবে জনসংযোগগুলো করছিল তা দেখে কিন্তু কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে বিএনপি। এবং এই মুহূর্তে বিএনপি কিন্তু যুগপৎ আন্দোলনের যে সকল দল রয়েছে তাদের সাথে আলোচনায় বসেছে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা জোটগতভাবে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দর্শক, এই মুহূর্তে যদি ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি হয়, ইসলামিক যদি একটি ঐক্যজোট তৈরি হয়, সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপিকে কিন্তু অনেক বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।